মধ্যকালীন ভারতের ইতিহাসের 7 নম্বর ক্লাসে আমরা রাজপুতদের উপর লাস্ট এই অংশটা দেখে নেব। আগের দুটো ক্লাসের মাধ্যমে আমি রাজপুতদের মেন যে ইম্পর্টেন্ট রাজবংশগুলো সেগুলো পড়ানো শুরু করেছিলাম। আজকে লাস্ট ক্লাসে গুজরাটের সোলাঙ্কি বংশ, তোমার বংশ এবং কনৌজের গায়েরওয়াল বংশ, এই তিনটে রাজবংশ সম্পর্কে আলোচনা করব। তো এই তিনটে রাজবংশ কমপ্লিট হয়ে গেলে আমাদের রাজপুত যুগ শেষ হয়ে যাবে। এরপর আমরা ডাইরেক্ট ইসলামিক হিস্ট্রির মধ্যে প্রবেশ করে যাব। তার আগে এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট ছোট ছোট কিছু পয়েন্ট রয়েছে যেগুলো হামেশাই স্টুডেন্টরা মিস করে যায়। এখানে আমি সেগুলো ডিসকাস করার চেষ্টা করেছি। এই সোলাঙ্কিরা ইম্পর্টেন্ট একটা রাজবংশ ছিল। তোমার বংশ যারা দিল্লির যে আজকের যে দিল্লি সেটা প্রতিষ্ঠা করে, তো এদের সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করছি। এবং তোমরা যদি আগের দিনের ক্লাসগুলো না দেখে থাকো, এই চ্যানেলের প্লেলিস্টে মধ্যকালীন ভারতের ইতিহাসের একটা প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে। আমি এই প্লেলিস্টটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে খুঁজে পেয়ে যাবে এবং তোমরা এই ক্লাসগুলো অবশ্যই দেখো। একদম প্রথম থেকে পরপর আমি মিডিভাল হিস্ট্রির ডিটেলসে আলোচনা করছি। এছাড়াও আধুনিক ভারতের ইতিহাসের উপর কমপ্লিট প্লেলিস্ট এই চ্যানেলের প্লেলিস্টে অ্যাভেলেবেল রয়েছে, তো তোমরা সেটাও দেখতে পারো প্লেলিস্ট অপশানে গিয়ে। যদি তোমরা আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। হোম সেকশনে লিঙ্ক রয়েছে, দ্য জিকে একাডেমি 2.0 এটার নাম। আমি আনএকাডেমিতে ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি। এই ইউটিউবে যে সমস্ত ক্লাসগুলো করাচ্ছি সেগুলোর উপর এমসিকিউ প্র্যাকটিস করার দরকার রয়েছে এবং এই চ্যাপ্টারগুলোতে কোথায় কোথায় কোন কোন পরীক্ষাতে কোশ্চেন এসছে সেইখান থেকে সেই কোশ্চেনগুলো তুলে এনে আমি তোমাদের এই ক্লাসগুলো করাচ্ছি। এবং রবিবার দিন আজকে তোমরা মিডিভাল হিস্ট্রির উপর দুটো ক্লাস দেখতে পাচ্ছ, সকাল 9টা এবং রাত্রি 9টা। এখানে পুরো রাজপুত যুগের উপরে এমসিকিউ ডিসকাস করবো। যা যা পড়িয়েছি এতদিন অব্দি রাজপুতদের সম্পর্কে, সেখান থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস হবে। তো এই ক্লাসগুলো অবশ্যই দেখো। নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার আনএকাডেমি প্রোফাইলের এবং এই ক্লাসগুলোর লিঙ্ক। এগুলো ফ্রি ক্লাস, তোমরা যে কেউ অ্যাটেন্ড করতে পারবে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে। যদি তোমরা ফার্স্ট টাইম আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো তাহলে GK10 কোডটা দিয়ে তোমরা এই ফ্রি ক্লাসগুলো করতে পারবে। ফার্স্ট টাইম ওয়ান টাইম এই কোডটা দিতে হবে, তারপর থেকে তোমরা যে কোনো সময় ক্লাসগুলো করতে পারবে। আনএকাডেমিতে গিয়ে আমায় ফলো করে নাও এবং অবশ্যই ক্লাসগুলো করো। বাকি সমস্ত এখানে যে রুটিন আনএকাডেমিতে যে লাইভ ক্লাসগুলো নিচ্ছি তার রুটিন তোমরা এখানে দেখতে পাচ্ছ। লাইভ আসার চেষ্টা করো, অবশ্যই সবাইকে বলবো প্লিজ লাইভ ক্লাসে এসো। এছাড়াও আনএকাডেমিতে আজকেই একটা খুব গুরুত্বপূর্ণ মক টেস্ট হতে চলেছে 13ই মার্চ বিকেল 4টের সময়। এটা ফ্রি মক টেস্ট, WBCS প্রিলিমস পরীক্ষার প্রস্তুতির জন্য একটা মক টেস্ট এটা। এবং এখানে যে কোশ্চেন গুলো হবে সেইগুলো তোমরা ভালো করে এই পরীক্ষাগুলো দিলে হবে কি, তোমরা এই যে WBCS পরীক্ষা আসতে চলেছে সেখানে যেরকম কোশ্চেন হয় সেই লেভেলের এখানে টেস্ট গুলো হয়। তোমরা এই টেস্টগুলো অবশ্যই দাও, আর ফ্রি টেস্টগুলো তো অবশ্যই সবাই দাও। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে GK10 কোড ইউজ করো এবং এই টেস্টটা এনরোল করে পুরো পরীক্ষাটা দাও। এখানে এই টেস্টটা হওয়ার পরে সন্ধ্যে 7টার সময় অ্যানালাইসিস করা হবে কোশ্চেনগুলোর, সেখানে সেই ক্লাসটাও ফ্রি ক্লাস তোমরা দেখতে পারবে। এছাড়াও যদি তোমরা এখানে র্যাঙ্ক করতে পারো তাহলে তোমরা প্রাইজ পেতে পারো। তো অবশ্যই এই চেষ্টাগুলো করো এবং মক টেস্টটা দাও। কত নাম্বার পাচ্ছ অবশ্যই আমাকে জানিও। তোমরা যদি আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে 20% ডিসকাউন্ট চলছে এখন ওয়েস্ট বেঙ্গল ব্যাংকিং, ওয়েস্ট বেঙ্গল SSC রেলওয়ে এবং জেনারেল কম্বাইন্ড এবং পুলিশ SI ব্যাচের জন্য। তোমরা 20% ডিসকাউন্ট দিয়ে GK10 কোড ইউজ করে 20% ডিসকাউন্ট পেতে পারো এবং প্রাইসটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কত সেটা হতে চলেছে। কম প্রাইসে তোমরা এই কোর্সগুলো কিনতে পারবে। এছাড়াও তোমরা যদি WBCS পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে WBPSC সেকশনে সাবস্ক্রিপশন নাও এবং 90 দিনের একটা ব্যাচ 2022-এর WBCS এর জন্য হচ্ছে, অর্থাৎ 3 মাসের এই ব্যাচটা শুরু হচ্ছে 15 তারিখ থেকে। লাস্ট টাইম প্রিপারেশন তোমরা এই ব্যাচের মাধ্যমে নিতে পারো। 2023-এর WBCS এর যারা প্রিপারেশন নিচ্ছ 12 মাসের জন্য পুরো 1 বছর ধরে একটা কোর্স চলবে, এই কোর্সে জয়েন হতে পারো। এর আগে অলরেডি দুটো কোর্স শুরু হয়ে গেছে, দুটো ব্যাচ শুরু হয়েছে, এটা 3 নম্বর ব্যাচ। যারা আগের ব্যাচগুলোতে জয়েন হওনি তারা এখান থেকে প্রথম থেকে জয়েন হতে পারো। এবং টিচারদের তোমরা দেখতে পাচ্ছ কোন টিচাররা নিচ্ছেন। তোমাদের যারা ফেভারিট এডুকেটর তারা যে ব্যাচগুলোতে রয়েছেন সেইখান থেকে তোমরা প্রস্তুতি নিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল জেনারেল কম্বাইন্ড এবং পুলিশ SI ব্যাচের জন্য, অর্থাৎ এই পরীক্ষাগুলো যদি দাও, টেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI, ক্লার্কশিপ, গ্রুপ ডি, কনস্টেবল, ওয়্যারলেস অপারেটর, এই পরীক্ষাগুলোর প্রস্তুতি যদি নাও তাহলে তোমরা এখানে সাবস্ক্রিপশন নিতে পারো। 20% ডিসকাউন্ট এখন এখানে চলছে এবং WBPSC সেকশনে 10% ডিসকাউন্ট পাবে। তো GK কোড ইউজ করে যে কোনো জায়গাতে তোমরা এই সাবস্ক্রিপশনের বেনিফিটটা পেয়ে যাবে। যদি কম্বো সাবস্ক্রিপশন নিতে চাও সেখানেও 10% ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে। যদি SSC পরীক্ষা দাও, রেলওয়ে পরীক্ষা দাও, সেগুলোর জন্য ব্যাচ লঞ্চ হয়ে গেছে অলরেডি 1 মার্চ থেকে। ব্যাংকিং পরীক্ষার জন্য ব্যাচ লঞ্চ হয়েছে সম্পূর্ণ আলাদাভাবে। এই ব্যাচগুলোতে তোমরা জয়েন হতে পারবে এবং এখানে প্রাইস তোমরা যে পরীক্ষা দিচ্ছ সেই অনুযায়ী তোমরা প্রাইস পে করো এবং তোমরা এখানে সাবস্ক্রিপশন নিয়ে তোমাদের প্রস্তুতি আরো ভালো করে নিতে পারো। 20% ডিসকাউন্ট এখানে তোমরা পেয়ে যাবে। আনএকাডেমিতে ফ্রি ক্লাস এবং প্লাস ক্লাস দু ধরনেরই হয়।
ফ্রি ক্লাসের থেকে প্লাস ক্লাসে অবশ্যই একটু এক্সট্রা বেনিফিট রয়েছে, যেমন তোমাদের ফেভারিট এডুকেটরদের কাছ থেকে তোমরা পড়তে পারবে এবং পুরো ব্যাচ অনুযায়ী এখানে পড়ানো হয়, যেরকম করে কোনো ইনস্টিটিউটে ব্যাচ তৈরি হয় সেই ব্যাচে তোমরা এনরোল হও সেরকম ভাবে করতে পারবে। কিন্তু এখানে তোমাদের যেটা সুবিধা সেটা হচ্ছে তোমাদের ব্যাচ তোমরা নিজেরাই চুজ করতে পারবে। তোমাদের যে ব্যাচটা ভালো লাগছে পড়তে, যে টিচারদের পড়ানো ভালো লাগছে, সেই ব্যাচগুলো থেকে তোমরা পড়তে পারো। পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি তোমরা পেয়ে যাবে এখানে। এবং এইখানে তোমাদের নিয়মিত ডাউট ক্লিয়ারিং ক্লাস করানো হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় তোমাদের এডুকেটরদের জিজ্ঞেস করতে পারবে। সম্পূর্ণ সিলেবাস কভারেজ, প্রচুর মক টেস্ট, টেস্ট সিরিজ, সাপ্তাহিক টেস্ট ইত্যাদি দেওয়ার সুযোগ পাবে একটাই সাবস্ক্রিপশনে। এবং পশ্চিমবঙ্গের টপ এডুকেটররা এখানে ক্লাস নিচ্ছেন। তোমরা যদি চাও তাহলে তাদের ক্লাস একদম বাড়িতে বসে আনএকাডেমি প্ল্যাটফর্মে করতে পারো। এখনই সাবস্ক্রিপশন নিয়ে নাও, 10% বা 20% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে GK10 কোড ইউজ করলে, এবং অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নাও। আমরা আজকের আলোচনা যে রাজবংশের মাধ্যমে শুরু করব সেটা হচ্ছে সোলাঙ্কি রাজপুতরা। এই সোলাঙ্কি রাজপুতদের সম্পর্কে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলার রয়েছে সেটা হচ্ছে এরা চালুক্য রাজ পরিবারের নামে পরিচিত, গুজরাটের চালুক্য নামে পরিচিত। এবার চালুক্য নামটা যখনই আমি বলবো তখনই তোমাদের মাথায় অনেকগুলো চালুক্য বংশের নাম চলে আসবে, কারণ প্রাচীন ভারতের ইতিহাসে এই অংশে একটা বড় বংশ রাজত্ব করেছিল দাক্ষিণাত্য অঞ্চলে চালুক্যরা। সেই চালুক্য বংশেরই একটা ব্রাঞ্চ ছিল বেঙ্গির চালুক্য বংশ, পরবর্তীকালে কল্যাণীর চালুক্য বংশ, লাটার চালুক্য বংশ, অনেকগুলো চালুক্য বংশ ভারতে শাসন করে। এবং গুজরাটেও একটা চালুক্য বংশ রাজত্ব করে যারা সোলাঙ্কি রাজপুত নামে পরিচিত ছিল। তাহলে প্রথম যেটা বুঝতে পারছো যে এইখানে যে চালুক্য পরিবার সেটা অ্যাকচুয়ালি রাজপুত পরিবার ছিল এবং এরা সোলাঙ্কি নামে পরিচিত ছিল। এইটা এদের রাজত্বর যে পরিসীমা সেটা ছিল, তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ আজকের গুজরাট, রাজস্থান, তারপরে গুজরাটের কিছুটা অংশ, মধ্যপ্রদেশের অল্প একটু অংশ, এই জায়গাটাকে নিয়ে এরা শাসন করতো। গুজরাট এবং কাঠিয়াওয়াড় এই অংশে নিয়ে এরা শাসন করতো। এবার আগের যে চালুক্য বংশ, যেটা মেন চালুক্যদের যে মেন লাইনেজ, সেটা হচ্ছে এই জায়গাটায় রাজত্ব করতো দাক্ষিণাত্যে। এরা বেসিক্যালি বাদামি চালুক্য নামে পরিচিত ছিল, কারণ বাদামি এদের রাজধানী ছিল, বাতাপি বা বাদামি এদের রাজধানী ছিল, সেই জন্য বাতাপির চালুক্য, এবং এটা মেন ব্রাঞ্চ ছিল। সেখান থেকে বাকি সমস্ত ব্রাঞ্চগুলো উৎপত্তি হয়, যেমন বেঙ্গির চালুক্য বংশ, লাটা, কল্যাণী, এই সমস্ত চালুক্য বংশ। কিন্তু এই সোলাঙ্কিরা অর্থাৎ গুজরাটের চালুক্যরা এদের সঙ্গে কিভাবে রিলেটেড সেটা আমরা জানতে পারি না। কেন জানতে পারি না? কারণ এরা নিজেরাই সেটা ইউজ করছে না, জাস্ট চালুক্য পরিবার বা চালুক্য বংশ এই নামটা তারা ইউজ করছে, কিন্তু এরা বাদামির চালুক্যর সঙ্গে বা চালুক্যদের অন্যান্য যে ব্রাঞ্চগুলো বেঙ্গি বা কল্যাণী এদের সঙ্গে কিভাবে রিলেটেড সেইটা তারা ইউজ করছে না। তো মোটামুটি এই জাস্ট এই নামটাই আমরা জানতে পারছি, এইটাই মনে রাখবে, গুজরাটের চালুক্য বংশ এবং সোলাঙ্কি বংশ দুটোই সেম ডাইনেস্টি। এটা এই বংশটা 950 থেকে 1300 খ্রিস্টাব্দ এই সময়টাতে রাজত্ব করে। খুব বেশি দিন রাজত্ব করেনি, কিন্তু ইম্পর্টেন্ট রাজবংশ, এদের আন্ডারে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্মাণ আমরা দেখতে পারবো। তো এইভাবে এদের হয়, এদের অনেকগুলো শাখা। এই যে সেপারেট গুজরাটের চালুক্য যারা, তাদের আবার অনেকগুলো ব্রাঞ্চ ছিল। তাদের মধ্যে মেন যে ব্রাঞ্চটা, সেটা বাকি সমস্ত ব্রাঞ্চ ভুলে যাও, কারণ তোমরা গুজরাটের পিএসসি দিতে যাচ্ছ না, ওয়েস্ট বেঙ্গল পিএসসি দেবে। তো সেখানে ওভারঅল আমাদের যেটা ইম্পর্টেন্ট মেন রাজবংশ সেটা সম্পর্কে জানতে হবে। মূলরাজ এই বংশটা প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম দিকে বেশ কিছু শাসকদের নাম হচ্ছে সিংহ বর্মন, সাতবন এবং অবনী বর্মন, এরকম বিভিন্ন রুলাররা রাজত্ব করেন। প্রথম এটা এখান থেকে মনে রাখার মতো বিষয় সেটা হচ্ছে এই বংশের প্রতিষ্ঠাতা কে, মূলরাজ। ঠিক আছে, এনার রাজধানী ছিল হচ্ছে আনহিল পতাকা। আনহিল পতাকা যেটা আনিলবাদ বা পরবর্তীকালে আনিলওয়াড়া নামে পরিচিত হয়, বর্তমানে এটা পাটন নামে পরিচিত। পাটন গুজরাটের একটা শহর, পাটন নামে পরিচিত। তো আনিলওয়াড়া নামটা শুনেছো তোমরা, যখন ইসলামিক রুল ভারতে পড়বে তখন আনিলওয়াড়া নামটা, জায়গাটার নামটা পাবে। সেটা হয়, বা প্রথম দিকে যখন এরা রাজত্ব করতো তখন নাম ছিল আনহিল পতাকা। ঠিক আছে, আনহিল পতাকা এদের রাজধানী ছিল। তো সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা। ওকে, আর মূলরাজ প্রথম, ইনি এই বংশের প্রতিষ্ঠাতা। সৌরাষ্ট্র, কচ্ছ, আবির এই সমস্ত ছোট ছোট যারা রাজবংশ ছিল বা অঞ্চল ছিল তাদের বিরুদ্ধে তিনি অভিযান করেন, দিয়ে ফাইনালি একটা রাজবংশ তৈরি করেন। কিন্তু পরবর্তীকালে চৌহান বংশ এদের উপর আক্রমণ করে। পৃথ্বীরাজ চৌহানের যে চৌহান বংশ, প্রথম দিনের ক্লাসে যাদের সম্পর্কে পড়েছিলাম। লাটার একটা চালুক্য বংশ ছিল। দেখো চালুক্য একাধিক, বললাম না একাধিক ব্রাঞ্চ রয়েছে। লাটার চালুক্যরা এদের উপর আক্রমণ করে। তো এইভাবে এরা আবার দুর্বল হয়ে পড়ে। এনার সময়তেই মূলরাজের সময় উত্থান হচ্ছে ফার্স্ট বেশ কিছু জায়গা জুড়ে, আবার তাদের উপর আক্রমণও আসছে। চৌহান বংশ যথেষ্ট শক্তিশালী বংশ ছিল, আমরা প্রথম দিন দেখেছিলাম কত বড় একটা জায়গা নিয়ে এরা শাসন করতো। তো এরা আক্রমণ করে। পরবর্তীকালে মালবের পরমারদের কাছে তিনি পরাজিত হন এবং তিনি গিয়ে ফাইনালি রাষ্ট্রকূট রাজা ধবলের কাছে আশ্রয় নেন। যদিও তখন রাষ্ট্রকূটদের পাওয়ার কমে গেছে, তারা দুর্বল হয়ে পড়েছে, কিন্তু
তখনও একটা নাম ছিল এবং রাজা ধবল তাকে আশ্রয় দিয়ে কিছুটা সাহায্য করেন। যখন এই সমস্ত আক্রমণের যে পর্ব সেগুলো অতিক্রম হয়, তিনি আবার নিজের রাজ্যে ফিরে যান এবং সেই রাজ্যটা পুনরুদ্ধার করেন। তো ইনি বেসিক্যালি এই বংশটার প্রতিষ্ঠাতা, এই রাজবংশের প্রতিষ্ঠাতা। ইনি একজন শৈব ছিলেন, শৈব মানে হচ্ছে শিবের উপাসক ছিলেন, কিন্তু জৈনদেরও তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন, কারণ দুটো জৈন মন্দির এনার সময় তৈরি হয়। যেমন মূলা বসতিকা, মূল রাজের নাম থেকে মূলা মানে মূল যেটা সেটা, আর বসতিকা অ্যাকচুয়ালি মূল যেখানে বসবাস করেন সেখানকার মন্দির, এটা অ্যাকচুয়াল মিনিং। মূলা বসতিকা বলে একটা মন্দির তৈরি করেন, এটা দিগম্বরদের জন্য, এবং শ্বেতম্বরদের জন্য মূলনাথ জিনদেব মন্দির তৈরি করেন। তো দিগম্বর শ্বেতম্বর কারা? দিগম্বর যারা কোনো মানে বস্ত্র পরিধান করে না, জৈন ধর্মের মধ্যে যে সমস্ত সাধকরা কোনো বস্ত্র পরিধান করে না তাদেরকে দিগম্বর বলা হয়। আর শ্বেতম্বর হচ্ছে যারা সাদা রঙের বস্ত্র পরিধান করতো তাদেরকে শ্বেতম্বর বলা হতো। তো এদের দুজনের জন্য, দুটো গ্রুপের জন্যই আলাদা আলাদা দুটো মন্দির তিনি নির্মাণ করেন। নেক্সট হচ্ছে ভীম প্রথম। ইনি একজন ইম্পর্টেন্ট রুলার এবং এই বংশের ফার্স্ট শক্তিশালী রুলার, ইম্পর্টেন্ট রুলার হচ্ছেন ভীম প্রথম। 1022 থেকে 1064 সাল অব্দি ইনি রাজত্ব করেন। এই ইয়ারটা মনে রাখার একটু চেষ্টা করো, বা যদি মনে নাও রাখতে চাও অন্তত দেখো কোন টাইমটার কথা বলা হচ্ছে, কারণ এই টাইমটাতে ভারতে তখন আক্রমণ করছে মাহমুদ গজনবী। আমরা ডিটেলসে মাহমুদ গজনবীর সম্পর্কে পড়বো, সেখানে আমি বলবো যে ভীম প্রথমের সময় তিনি আক্রমণ করেন গুজরাটে, এইটা বলে চলে যাব। কিন্তু এখন এটা যেহেতু এখানে এই পার্টিকুলার বংশটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তো সেই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ভীম প্রথম কি করছেন, যখন শাসন করছেন তখন এর ওপরে আক্রমণ করা হচ্ছে, মোহাম্মদ গজনবী আক্রমণ করছেন এবং গুজরাট অংশটা দখল করছেন। অর্থাৎ তিনি হেরে গেছিলেন মোহাম্মদ গজনবীর কাছে। মোহাম্মদ গজনবী শক্তিশালী ছিলেন অনেক, এবং এই সময় বংশটা সবে প্রতিষ্ঠা হয়েছে, সেই আক্রমণটা প্রতিহত করতে পারেননি। এবং আরো ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, তোমরা 1025 খ্রিস্টাব্দে 1025 খ্রিস্টাব্দে তোমরা একটা লাইন পড়ে চলে যাও মোহাম্মদ গজনবীর সময়, সেটা হচ্ছে সোমনাথ মন্দির লুণ্ঠন হয়। সোমনাথ মন্দিরে তিনি আক্রমণ করেন, প্রচুর ধনরত্ন তিনি নিয়ে চলে যান। কিন্তু এই সোমনাথ মন্দির অ্যাকচুয়ালি কার আন্ডারে পড়ছে, কোন জায়গায় ছিল? গুজরাটে এই সময় সোলাঙ্কিরা রাজত্ব করতো, ভীম প্রথম সেই সময় রাজা ছিলেন, সেই সময় এই সমস্ত কাণ্ড ঘটে। ভীম এই যখন আক্রমণটা চলছে তখন তিনি কি করেন, তিনি তখন তার রাজধানী ছেড়ে পালিয়ে যান, কাঠকোট বলে একটা জায়গাতে পালিয়ে যান। ইম্পর্টেন্ট নয় কোন জায়গায় পালিয়ে যান, কিন্তু সেই সময় তিনি রাজত্ব করছেন, এইটা মনে রাখো যে মোহাম্মদ গজনবীর সময়। এবং পরবর্তীকালে মোহাম্মদ গজনবী অ্যাকচুয়ালি বারংবার আক্রমণ করেছেন, তিনি ভারতে ধনরত্ন নিয়েছেন, তিনি চলে গেছেন, কোনোদিনই ভারতে একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। সেই সুযোগটা কাজে লাগায় আবার ইনি ভীম প্রথম আবার ফিরে আসেন এবং তিনি সেই ক্ষমতা আবার দখল করেন। মানে যে জায়গাটা মোহাম্মদ গজনবী লুণ্ঠন করেছিল, আক্রমণ করেছিল, সেই সমস্ত জায়গা তিনি আবার করেন, পুনর্দখল করেন। দুটো নির্মাণ এর সময় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মোধেরার সূর্য মন্দির। সূর্য মন্দির কোণার্কে একটা আছে, খুব ফেমাস, কোণার্কে উড়িষ্যাতে অবস্থিত কোণার্ক সূর্য মন্দির, যেটা গঙ্গা বংশের সময় প্রতিষ্ঠা হয়। উড়িষ্যার গঙ্গা বংশ বা পূর্ব গঙ্গা নামে পরিচিত। ভারতে আরো একটা সূর্য মন্দির রয়েছে, সেটা হচ্ছে মোধেরাতে অবস্থিত সূর্য মন্দির। বেসিক্যালি সূর্য মন্দির কি, সূর্য দেবতার উদ্দেশ্যে নির্মিত একটা হিন্দু মন্দির। তার সঙ্গে সঙ্গে কোণার্কের মন্দিরের আরো বৈশিষ্ট্য রয়েছে, আমি পরে এটা সম্পর্কে আলোচনা করবো। ইম্পর্টেন্ট গঙ্গা বংশ এবং কোণার্ক মন্দির এগুলো সম্পর্কে পরে আলোচনা করবো, তখন ডিটেলসে বলবো। যাই হোক, সূর্য মন্দির তিনি নির্মাণ করেন এবং তার যিনি রানী ছিলেন, রানী রূপমতী, তিনি তৈরি করছেন রানী কি ভাব। ঠিক আছে, রানী কি ভাব কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে রানীর কূপ। কূপ মানে কুয়ো। এটা খুব ইম্পর্টেন্ট একটা নির্মাণ, কারণ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে। তো দুটো মন্দির সম্পর্কে একটু জাস্ট জেনে রাখো। গুজরাটের মোধেরাতে অবস্থিত এই সূর্য মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ, যেটা কোণার্কের মন্দিরের থেকে অবশ্যই সাইজে অনেক ছোট, কিন্তু ইম্পর্টেন্ট মন্দির এটা, এবং এটা পুষ্পবতী নদীর তীরে অবস্থিত। ভীম প্রথমের সময় তৈরি হয়। এরকমই জাস্ট কোশ্চেন আসবে, গুজরাটের মধ্যে সূর্য মন্দির বা মোধেরার সূর্য মন্দির কোন রাজবংশের আন্ডারে তৈরি হয়েছিল বা কোন রাজা তৈরি করেছিলেন, জাস্ট এটাই মনে রাখলে হবে। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে রানী কি ভাব। রানী কি ভাব এটা সরস্বতী নদীর তীরে অবস্থিত, এবং রানী উদয়মতী এনার পত্নী ছিলেন, ভীম প্রথমের রানী ছিলেন, তিনি তার স্মৃতিতে তৈরি করেন। কারণ ভীম প্রথম মারা যান যখন, তখন উদয়মতী তার স্মৃতিতে এই জায়গাটা তৈরি করে। তো রানী কি ভাব এটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দিলবাড়া টেম্পল। এগেন একটা ইম্পর্টেন্ট মন্দির। অ্যাকচুয়ালি দিলবাড়া টেম্পল সম্পর্কে একটু বলার রয়েছে, নেক্সট স্লাইডে বলছি। দিলবাড়া মন্দির টোটাল 5টা রয়েছে। দিলবাড়া মন্দির তোমরা নাম শুনেছো, এবং কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে অবস্থিত, রাজস্থানের। কিন্তু অ্যাকচুয়ালি দিলবাড়া মন্দির বলে কোনো মন্দির নেই, দিলবাড়া গ্রুপ অফ টেম্পল, কারণ সেখানে টোটাল 5টা মন্দির রয়েছে এবং এই প্রত্যেকটাই
এর উদ্দেশ্যে মানে জৈন ধর্মের উদ্দেশ্যে তৈরি। সেই 5টা মন্দিরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে বড় এবং সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ যে মন্দিরটা বিমল বাসাই মন্দির, সেই বিমল বাসাই মন্দিরটা তৈরি হচ্ছে এই সময়, এনার সময় তৈরি হচ্ছে, কিন্তু ইনি তৈরি করছেন না, ভীম প্রথম তৈরি করছেন না, ভীম প্রথমের সময় তৈরি হচ্ছে। তার একজন মন্ত্রী ছিলেন বিমল শাহ, তিনি 1031 খ্রিস্টাব্দে এটা তৈরি করেন এবং এটা জৈন যিনি সাধক ছিলেন ঋষভদেব, প্রথম জৈন তীর্থঙ্কর, তার উদ্দেশ্যে এটা তৈরি। তারপরে রুলার হচ্ছে করণ হচ্ছে কর্ণাবতী বলে একটা জায়গা, শহর প্রতিষ্ঠা করেন। এটাই এখানে জাস্ট এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এরকম ডাইরেক্ট কোশ্চেন চলে আসবে। কর্ণাবতী কে প্রতিষ্ঠা করেন? কারণ কর্ণাবতী যে জায়গাটা সেটা হচ্ছে আজকে আহমেদাবাদ নামে পরিচিত, গুজরাটের যে আহমেদাবাদ রাজধানী সেটাই কর্ণাবতী নাম ছিল তখন। তো করণের নাম থেকে কর্ণাবতী এই জায়গাটা প্রতিষ্ঠা হয়। দিলবাড়া মন্দির সম্পর্কে একটু জেনে রাখো, এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত মাউন্ট আবু পাহাড়ে, এবং এখানে গ্রুপ অফ টেম্পল, এখানে টোটাল 5টা মন্দির রয়েছে। ভীমসা কে হচ্ছে ভীম প্রথম, ঠিক আছে, ভীমসা বা ভীম প্রথম সেম ব্যক্তি, মানে যিনি রুলার এই সময়। কোন বংশ? সোলাঙ্কি বংশ বা গুজরাটের চালুক্য বংশ। ভীমসা দ্বারা নির্মিত, দ্বারা নয় অ্যাকচুয়ালি তার সময় নির্মিত হয়েছিল, তিনি ফান্ডিং করেছিলেন, তিনি কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন, কিন্তু তিনি নিজে তৈরি করাননি। তার একজন মন্ত্রী ছিলেন যার নাম হচ্ছে, সরি এটা ভীম নয়, এটা বিমল ভাবে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে সম্ভবত, ভীমসা না, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমি এখানে বলে দিচ্ছি ব্যাপারটা। একটু আগেও যেটা বললাম, ভীম হচ্ছে এই সময় রুলার, ভীম, ঠিক আছে, ভীম হচ্ছে এই সময় রুলার। তার একজন মন্ত্রী যার নাম হচ্ছে বিমল শাহ, ঠিক আছে, বিমল শাহ, একসাথে বিমল শাহ, তিনি এই মন্দিরগুলো তৈরি করেন। ইনি একজন জৈন ফলোয়ার ছিলেন, তিনি তৈরি করেন, এবং বাস্তুপাল বলে একজন এটা ডিজাইন করেন এই মন্দিরগুলো। এখানে টোটাল 5টা মন্দির রয়েছে। বিমল বাসাই সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ঋষভদেবকে উৎসর্গ করা, লুনা বাসাই নেমিনাথকে উৎসর্গ করা, এইগুলো পরবর্তীকালে তৈরি হয়। যখন এই সময়টা ভীম যখন রাজত্ব করছেন, বিমল বাসাই শুধু তৈরি হচ্ছে, পরবর্তীকালে বাকি মন্দিরগুলো এখানে তৈরি হচ্ছে। বিমল বাসাই হলো লুনা বাসাই, যেটা নেমিনাথকে উৎসর্গিত, নেমিনাথ হচ্ছে 22তম তীর্থঙ্কর। পিত্তলহার মন্দির যেটা আদিনাথকে উৎসর্গিত, পার্শ্বনাথ মন্দির 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথকে উৎসর্গিত, এবং মহাবীর স্বামী মন্দির মহাবীরকে উৎসর্গিত। তো টোটাল 5টা এখানে মন্দির রয়েছে, যার মধ্যে প্রথম যে মন্দিরটা সেটা বিমল শাহ নির্মাণ করেন এবং ভীম প্রথমের সময় এটা নির্মিত হয়। নেক্সট হচ্ছে জয়সিংহ সিদ্ধ রাজা। গুজরাটের লোক কাহিনীতে এনার খুব ফেমাস, মানে এনার নাম রয়েছে খুব। লোক কাহিনী বলতে কি বুঝতে পারছো? ইংরেজিতে যাকে ফোক স্টোরিজ বলা হয়, ঠিক আছে, মানে সেই অঞ্চলের স্থানীয় গল্প। সেখানে এনার নাম খুব রয়েছে, কারণ ইনি জুনাগড় আক্রমণ করেন। জুনাগড় একটা দুর্গ ছিল, আগে আমরা পড়ে এসেছি অলরেডি, জুনাগড় দুর্গকে প্রতিষ্ঠা করেছিলেন। কমেন্ট করে তোমরা অ্যান্সার দাও, কারণ আগের ক্লাসে আমি এটা বলেছি। তো জুনাগড় দুর্গ, সেই সময় যিনি জুনাগড় শাসন করছেন তার নাম ছিল রাজা রাখেঙ্গার, এবং তার স্ত্রীর নাম ছিল হচ্ছে রনক দেবী। এটা একটা পুরো কাহিনী, কল্পনা, এর সত্যি ঘটনা, তারপরে সেখানে বিভিন্ন জিনিস অ্যাড করা হয়েছে। সত্যি যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে রাখেঙ্গার তখন এখানে শাসন করছেন এবং সিদ্ধ রাজা গিয়ে এখানে আক্রমণ করছে, ইনি হেরে যান এবং দুজনকে বন্দী করা হয়, রাখেঙ্গার এবং রনক দেবীকে। রনক দেবীকে দেওয়া হয় যে তোমাকে বিয়ে করতে হবে, জয়সিংহকে বিয়ে করতে হবে। জয়সিংহ তাকে দেন, প্রপোজাল দেন, এবং রনক দেবী খুব সুন্দরী ছিলেন। অন্যদিকে যে রুলার যিনি ছিলেন, রনক দেবীর যিনি স্বামী, তিনি মারা যান। কিন্তু রনক দেবী এখানে বলেন যে তিনি জয়সিংহকে বিয়ে করবেন না, তার বদলে তিনি সতী হয়ে যাবেন। এবার সতী হতে চান, জয়সিংহের কাহিনী এখানে আসছে। জয়সিংহ তাকে একটু মহান করে দেখানো হয় যে ঠিক আছে, জয়সিংহ তাকে অনুমতি দেন যে তোমাকে বিয়ে করতে হবে না, তুমি তোমার যেটা ইচ্ছে, তুমি যেটা নিজে করতে চাও সেটা হতে পারো। তো তখন তিনি যখন তার যে হাজবেন্ড ছিল তার চিতায় নিজেকে আত্মহতি দেন। ওয়াদওয়ান বলে একটা জায়গা রয়েছে, সেখানে তিনি মারা যান। তো সেখানে একটা মন্দির নির্মাণ করে দেন এই জয়সিংহ সিদ্ধ রাজা, যার নাম হচ্ছে রনক দেবী মন্দির। এটা ওয়াদওয়ানে অবস্থিত, তোমরা পাশের স্লাইডে দেখতে পাবে। এটা হচ্ছে সেই মন্দিরটা, যেটা এই জায়গাতেই তিনি সতী হয়েছিলেন। তো এরকম একটা কাহিনী, গল্প, এরকম বিভিন্ন জিনিস এখানে রয়েছে এখানকার ফোক স্টোরিতে। আর একজন বিখ্যাত লেখক যার নাম হচ্ছে হেমচন্দ্র। ফার্স্ট অফ অল ইনি একজন জৈন সন্ন্যাসী ছিলেন, তার উপর একজন গ্রামার বিশারদ ছিলেন, মানে ব্যাকরণবিদ ছিলেন। বিভিন্ন ইম্পর্টেন্ট গ্রন্থ তিনি রচনা করেন। দুজন বিখ্যাত রুলারের, মানে এই বংশে দুজন বিখ্যাত রুলারের আন্ডারে তিনি অনেকটা সময় কাটান। তাদের মধ্যে একজন হচ্ছে ইনি জয়সিংহ, এবং এনার বিখ্যাত যে রচনাগুলো তার মধ্যে প্রথমেই আসবে পরিশিষ্ট পার্বণ। এই নামগুলো এখানে লেখা নেই, লিখে নেবে। পরিশিষ্ট পার্বণ,
এটা তিনি রচনা করেন সিদ্ধম সিদ্ধম সাবধানুশাসন শাসন বলে একটা গ্রামার বই রচনা করেন। তো পরিশিষ্ট পার্বণ, সিদ্ধম, শাসন এই গ্রন্থগুলো হেমচন্দ্রের রচনা। এনার সময়কালে তিনি ছিলেন। আর সিদ্ধপুর বলে একটা জায়গাতে রুদ্র মহাকাল বলে একটা মন্দির তিনি তৈরি করেন। এটা হচ্ছে রুদ্র মহাকাল মন্দির, যেটা পাশে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে কুমারপাল। এনার সঙ্গে হেমচন্দ্রের ভালো সম্পর্ক ছিল। দুজন রুলারের সময় তিনি গুজরাটে ছিলেন, একজন হচ্ছেন সিদ্ধরাজা আর একজন হচ্ছেন কুমারপাল। সোমনাথ মন্দির পুনর্নির্মাণ করেন। এই সোমনাথ মন্দির যখন মোহাম্মদ গজনবী আক্রমণ করেন পুরো ধ্বংস হয়ে যায়, তারপরে এটা পুনর্নির্মাণ করেন কুমারপাল। এবার প্রশ্ন আসবে যে সোমনাথ মন্দির অ্যাকচুয়ালি তৈরি কে করেছিলেন? তো সেই জন্য সোমনাথ মন্দির সম্পর্কে একটা ছোট শর্ট হিস্ট্রি আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। সোমনাথ মন্দির এটা অ্যাকচুয়ালি দেবপাটন নামেও পরিচিত ছিল এবং এটা বর্তমান গুজরাটে অবস্থিত। একাধিকবার এটার উপর আক্রমণ হয়, প্রতিবার এটা ধ্বংস হয়, আবার প্রতিবার এটাকে পুনর্নির্মাণ করা হয়। মানে প্রাচীন বা মধ্যকালীন সময়ে যে সমস্ত মন্দিরগুলো ছিল, সেই সময় যে হিন্দু মন্দিরগুলো ছিল, তার মধ্যে এতবার আক্রমণ বা এতবার ধ্বংস কোনো মন্দির হয়নি অ্যাকচুয়ালি। এই মন্দিরটার প্রচুর অর্থ ছিল, মানে সেই সময় মন্দিরগুলোতে প্রচুর পরিমাণে অর্থ থাকতো এবং সেই অর্থগুলো পাওয়ার জন্যই, সেইগুলোকে লাভ করার জন্যই এখানে এগুলো এই মন্দিরগুলোর উপর আক্রমণ হয়। প্রথম যে মন্দিরটা, ফার্স্ট যে মন্দিরটা, সেটা তৈরি করছেন কে? চালুক্য, একজন চালুক্য রুলার যার নাম হচ্ছে মূল রাজা। এই চালুক্য কোন চালুক্য এবং মূল রাজাকে বুঝতে পারছো, আমি পুরো সেই জন্যই প্রথম থেকে চালুক্য বংশ ডিটেলস আলোচনা করছি। এটা অ্যাকচুয়ালি গুজরাটের চালুক্য বংশ, যারা সোলাঙ্কি রাজপুত নামেও পরিচিত। তো মূল রাজা এই মন্দিরটা তৈরি করছেন 997 খ্রিস্টাব্দ বা তার কিছু আগে। আবার অনেক ঐতিহাসিক বলছেন যে এই জায়গাতে অ্যাকচুয়ালি একটা মন্দির ছিল, মূল রাজা এই মন্দিরটাকে পুনর্নির্মাণ করেন বা আরো বড় করেন। তার আগে থেকে এখানে যে সোমনাথ মন্দির সেটা আগে থেকে ছিল। যাই হোক, আমরা প্রতিষ্ঠাতা হিসাবে যেটা অধিকাংশ ঐতিহাসিক মনে করেন সেইটাই, সেই থিওরিটাই নিচ্ছি। মূলরাজ 997 খ্রিস্টাব্দে তৈরি করেন এবং ইনি সোলাঙ্কি রাজপুত ছিলেন বা গুজরাটের চালুক্য বংশের একজন রুলার ছিলেন। 1026 সালে প্রথম ভীমের সময়, অর্থাৎ ভীম এই বংশেরই একজন রুলার, গুজরাটের চালুক্য বংশেরই একজন রুলার, প্রথম ভীমের সময় মোহাম্মদ গজনবী এখানে আক্রমণ করেন এবং ফার্স্ট টাইম এই মন্দিরটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়। এখান থেকে প্রচুর লুণ্ঠন করা হয়, প্রচুর অর্থ এখান থেকে নিয়ে মোহাম্মদ গজনবী এখান থেকে চলে যান। এরপরে কুমারপাল, তিনি আবার সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেন, অর্থাৎ এটা সেকেন্ড টাইম প্রতিষ্ঠা হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট টাইম প্রতিষ্ঠা হয়েছিল, ফার্স্ট টাইম ধ্বংস হয়ে গেল, সেকেন্ড টাইম প্রতিষ্ঠা হচ্ছে, সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেন। এর আগে অব্দি সোমনাথ মন্দির একটা কাঠের মন্দির ছিল, সেটা পরিবর্তন করে তিনি কি করছেন, পাথরের মন্দিরে এটাকে রূপান্তরিত করেন। তো সেইভাবে নতুন করে এটা তৈরি হচ্ছে। এরপরে 1299 খ্রিস্টাব্দে এগেন এটা ধ্বংস হবে। সেই সময় ভারতে রাজত্ব করছে আলাউদ্দিন খিলজি। এটা হচ্ছে সেকেন্ড টাইম ধ্বংস হবে। সেকেন্ড টাইম ধ্বংস হচ্ছে আলাউদ্দিন খিলজির সময়, এবং উলুগ খান সেই সময় তার সেনাপতি ছিলেন, যার উপর নেতৃত্বশীল, যার উপর দায়িত্ব ছিল গুজরাট আক্রমণ করার জন্য। উলুগ খান এসে গুজরাটে আক্রমণ করেন এবং এই জায়গাটা, এই মন্দিরে আক্রমণ করেন এবং প্রচুর ধনরত্ন নিয়ে তিনি যান। সেই সময় গুজরাটে কারা রাজত্ব করছে? সেই সময় বাঘেল বলে একটা রাজবংশ রাজত্ব করছে। ততদিনে গুজরাটের যে চালুক্য বংশ বা সোলাঙ্কি বংশ, তাদের পতন হয়ে গেছে। বাঘেল বলে একটা রাজবংশ রাজত্ব করছে এবং কর্ণ সেই সময় রুলার ছিলেন। এই সময়ে এই আক্রমণটা হয় এবং এই মন্দিরটা ধ্বংস হয়। 1308 খ্রিস্টাব্দে এই মন্দিরটা পুনর্নির্মাণ হয়, অর্থাৎ এটা থার্ড টাইম পুনর্নির্মাণ হচ্ছে। চুরাসাম, সৌরাষ্ট্রের চুরাসামের একজন রুলার ছিলেন, যার নাম হচ্ছে রাজা মহিপাল। তিনি এটা পুনর্নির্মাণ করেন। আবার এটা ধ্বংস হবে 1395 সালে, আবার এটা ধ্বংস হয়। সেই সময় জাফর খান এখানে আক্রমণ করেন। জাফর খান অ্যাকচুয়ালি দিল্লি সালতানাতের একজন সেনাপতি ছিলেন, যিনি সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে যান এবং এই অঞ্চলটাতে, গুজরাটে একটা সম্পূর্ণ আলাদা সুলতানি বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এদের সম্পর্কে আমরা পরবর্তীকালে আমি ডিটেলসে আলোচনা করব, জাস্ট নামগুলো এখন মনে রাখো। এখানে জাফর খান এখানে ধ্বংস করেন। তারপরে আবার এটা তৈরি করা হয়, বিভিন্ন রুলাররা একসাথে মিলে এটা তৈরি করেন। আবার চতুর্থবার এটা ধ্বংস হয়, ফোর্থ টাইম এটা ধ্বংস হয় যখন সম্রাট ঔরঙ্গজেব ছিলেন। মুঘল যুগ চলছিল, ঔরঙ্গজেব এখানে আক্রমণ করেন। ঔরঙ্গজেব নির্দেশ দেন, মানে ঔরঙ্গজেব নিজে আসেননি, তার নেতৃত্বে এখানে আক্রমণ হয়। 1665 সালে আবার এটা ধ্বংস হয়। সেই সময় থেকে এটা ধ্বংসপ্রাপ্ত অবস্থাতেই ছিল। পরবর্তীকালে এটাকে আবার পুনর্নির্মাণ করা হয়। পরবর্তীকালে যখন আধুনিক যুগ আসে, বিকে থাপার এই মন্দিরটা আবিষ্কার করেন। ইংরেজ শাসন চলছিল, তিনি একজন প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রধান ছিলেন, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের একজন প্রধান ছিলেন। তিনি এটাকে আবিষ্কার করেন এবং সেটাকে পরবর্তীকালে আবার ঠিকঠাক করা হয়। তো এখানে ইংলিশেও রয়েছে, যদি তোমরা ইংলিশে দেখতে চাও। এটা হচ্ছে আজকের সোমনাথ মন্দির, যেটা অনেক পরে আধুনিক কালে তৈরি হচ্ছে। যখন ধ্বংস হয়ে গেছিল, মানে খুঁজে পাওয়া গেছিল
69 এইরকম অবস্থাতে খুঁজে পাওয়া গেছিল মন্দিরটা। ঠিক আছে, এইরকম অবস্থায় ছিল 1895-এ এইরকম ছিল। তো এইরকম একটা কিছু দেখানো হয়েছে, ছবিগুলো ইন্টারেস্টিং তোমরা দেখতে পাচ্ছ, তো ভালো লাগবে এরকম ভাবে দেখতে পড়তে। ওকে, নেক্সট রুলার হচ্ছে দ্বিতীয় ভীম। দ্বিতীয় ভীম প্রচন্ড শক্তিশালী রুলার ছিলেন। এনার নামটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যদি তোমরা যুদ্ধের দিক থেকে মনে রাখতে চাও, মানে মনে রাখো, ইনি প্রচন্ড ইম্পর্টেন্ট একজন রুলার ছিলেন। কেন? প্রথমবার মোহাম্মদ ঘুরির তিনি আক্রমণ প্রতিহত করেন। কায়দারাতে একটা যুদ্ধ হয়, কায়দারা একটা জায়গার নাম রাজস্থানে। তো কায়দারার যুদ্ধে তিনি মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে দেন। প্রথম বুঝতে পারছো মোহাম্মদ ঘুরি কতটা শক্তিশালী ছিলেন, তাকে পরাজিত করেন। ইয়ারটা মনে রাখবে 1177 থেকে 1240, এই সময়টা ইনি শাসন করছেন, কারণ দুটো আক্রমণ তিনি প্রতিহত করছেন। এরপরে কুতুবুদ্দিন আইবাক আবার আক্রমণ করেন, তাকেও তিনি পরাজিত করেন। তো দুজন শক্তিশালী রুলারকে তিনি পরাজিত করেন এবং অভিনব সিদ্ধ রাজা উপাধি নেন। এই উপাধিটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কাছে কোশ্চেন আসবে, সামনে কোশ্চেন আসবে। অভিনব সিদ্ধ রাজা উপাধি কার ছিল? ভীম দ্বিতীয়, প্রথম নয় কিন্তু, ভীম দ্বিতীয়। প্রথমের সময় মোহাম্মদ গাজনবী আক্রমণ করছে, দ্বিতীয় সময় মোহাম্মদ ঘুরি আক্রমণ করছে। ওকে, কায়দারের যুদ্ধ সম্পর্কে এখানে বলা রয়েছে 1178-এ এই যুদ্ধটা হয়, ইম্পর্টেন্ট ইয়ার 1178, 1178-এ যুদ্ধটা হয়। মোহাম্মদ ঘুরি এখানে পরাজিত হন এবং এই পরাজয়ের পর কিছুদিনের জন্য মোহাম্মদ ঘুরি ব্যাক ফুটে চলে যান, তিনি পিছিয়ে যান। 1175 সালে মোহাম্মদ ঘুরি আক্রমণ শুরু করেন। ফার্স্ট আক্রমণ তিনি মুসলিম শাসকদের উপর করেছিলেন, মুলতানের মুসলিম যারা শাসক ছিল তাদের বিরুদ্ধে। তারপরে 1178-এর সময় তিনি, মানে তার একটা শর্ট জার্নি দেওয়া হয়েছে এখানে। 1175-এ তিনি আক্রমণ শুরু করছেন মুলতানের বিরুদ্ধে, তারপরে উচ আক্রমণ করেন। উচ আক্রমণ করার পরেই তিনি ভারতের মেন ল্যান্ডের মধ্যে পৌঁছে যাচ্ছেন, মরুভূমির মধ্যে, অর্থাৎ আজকের রাজস্থানের যে থর মরুভূমি সেখানে। এবার প্রবলেম হচ্ছে এই থর মরুভূমি পেরোনোর সময় এনার শক্তি অনেকটা কমে যায় এবং সেই সময় তার সৈন্যবাহিনী দুর্বল হয়ে পড়ে। সেই সময় যেটা রাজধানী ছিল আনিলবাড়া, আজকে যেটা পাটন নামে পরিচিত, এটা গুজরাটে পড়ছে, সেইখানে আক্রমণ করেন তারপরে। এবং সেই সময় রাজত্ব করছেন কে? দ্বিতীয় ভীমদেব, সোলাঙ্কি বংশের ইনি রুলার। এবং দ্বিতীয় ভীমদেব অ্যাকচুয়ালি সেই সময় খুব মানে বড় ছিলেন সেরকম নয়, একজন যুবক রুলার ছিলেন, ইয়ং রুলার। তার মা যিনি ছিলেন তার নামটা খুব ইম্পর্টেন্ট, নাইকি দেবী। এই নামটা অবশ্যই মনে রাখবে, নাইকি দেবী। তিনি অ্যাকচুয়ালি এই যে যুদ্ধটা হয়েছিল কায়দারার যুদ্ধ, এই যুদ্ধটাকে নেতৃত্ব দেন। নেতৃত্ব বলতে তিনি সেনাবাহিনীকে পরিচালনা করেছিলেন। কায়দারা বলে একটা গ্রাম রয়েছে, তো সেই গ্রামের উপর আক্রমণ, মানে এইখানে যখন এনার বাহিনী পৌঁছয় তখন সেখানে আক্রমণ করা হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মোহাম্মদ ঘুরির। প্রথম কথা, তারা রাজস্থানের মরুভূমি পেরিয়ে এসছে, এমনিতেই দুর্বল ছিল, আরো এই আক্রমণের পর প্রচন্ড দুর্বল হয়। তো এই যুদ্ধটা গুজরাটের যুদ্ধ বা কায়দারার যুদ্ধ নামে পরিচিত, 1178 সালে হয়। এখানে এটা ইংলিশে লেখা রয়েছে, যদি তোমরা চাও ইংলিশে ডাউনলোড করতে পারো, পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে, লাস্টে বলে দিচ্ছি কোথায় পেয়ে যাবে। 1243 খ্রিস্টাব্দের পর থেকে আস্তে আস্তে এই সোলাঙ্কিরা দুর্বল হয়ে পড়ে এবং সেই জায়গাতে বাঘেল রাজবংশ শক্তিশালী হয় এবং বাঘেলরা বেশ কিছুদিন রাজত্ব করে, বেশি দিন নয়, 76 বছর মতো রাজত্ব করে। বাঘেলদের পরে এখানে যাদব বলে একটা বংশ বা সেউনা বলে একটা বংশ রাজত্ব করে। এরা ছোট ছোট রাজবংশ, খুব একটা ইম্পর্টেন্ট নয়। বাঘেলদের সম্পর্কে একটু ইম্পর্টেন্স রয়েছে, কারণ বাঘেলদের সময় দিল্লিতে তখন দিল্লি সালতানাত চলছে, তো সেই কারণে একটু ইম্পর্টেন্ট। যাই হোক, সেটা সব পরে আমরা পাবো। তাছাড়াও খিলজি, আলাউদ্দিন খিলজি 1297 সালে এই জায়গাটা সম্পূর্ণ দখল করে দেন, পুরো জায়গাটা চলে আসে আলাউদ্দিন খিলজির আন্ডারে। তখন গিয়ে সমস্ত রাজবংশের অবসান ঘটে। যারা যারা ছিল সোলাঙ্কিরা, সোলাঙ্কিদের পতন 1243-এ হয়ে গেলেও তারা তো পুরোপুরি শেষ হয়ে যায়নি, ছোট একটা রাজ্য নিয়ে ছিল, সে ছোট একটা অঞ্চল নিয়ে ছিল, তো সেই সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে 1297 খ্রিস্টাব্দে। বাঘেলদের সম্পর্কে ইম্পর্টেন্ট যেটা লুনাভাসাই মন্দির, যেটা আমরা এতে দেখলাম, টোটাল 5টার মধ্যে আরো একটা মন্দির দিলবাড়া টেম্পলের মধ্যে। তো সেখানে এটা ভগবান নেমিনাথকে উৎসর্গিত এবং এটা দুই ভাই তৈরি করেছিলেন, বাস্তুপাল এবং তেজপাল। এরা দুজন কে ছিলেন বাঘেল শাসক বীর ধবলের মন্ত্রী। এইটার কারণে ইম্পর্টেন্ট। বীর ধবল হচ্ছে বাঘেল বংশের একজন শাসক ছিলেন, তার মন্ত্রী ছিলেন এরা দুজন, বাস্তুপাল এবং তেজপাল। নেক্সট হচ্ছে তোমার রাজবংশ, এদের রাজধানী ছিল দিল্লিকা। মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই রাজবংশটা পড়ার, সেটা হচ্ছে এরা আজকের যে দিল্লি শহর, যে দিল্লি নিয়ে এরপরে বহুদিন দিল্লি সালতানেট আমরা পড়বো, সেই দিল্লির প্রতিষ্ঠা কিভাবে হলো, সেই দিল্লি যে জায়গাটা, শহরটা, সেটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হচ্ছে তোমার বংশের আন্ডারে। এছাড়াও বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস, বিভিন্ন ইম্পর্টেন্ট স্থাপত্য এনাদের সময় তৈরি হয়। হরিয়ানার থেকে এরা শাসন করতো, আজকে যে আধুনিক হরিয়ানা সেখানে শাসন করতো। দিল্লিকাতে এদের রাজধানী ছিল, দিল্লিকা সেই সময় নাম ছিল, আজকে দিল্লি নামে পরিচিত।
এদের মেনলি বিবাদটা হতো কাদের সঙ্গে? চাহমানদের সঙ্গে, চৌহানদের সঙ্গে। এইরকম অঞ্চলে এদের ঠিক জাস্ট পাশেই চৌহানরা রাজত্ব করছে, তাদের সঙ্গে একাধিকবার লড়াই হয়। ফাইনালি এই বংশটা বেশি দিন রাজত্ব করেনি মূল রাজা হিসেবে, কারণ এরা শাকম্ভরী চৌহানদের আন্ডারে চলে আসে, সামন্ত রাজা হিসেবে কাজ করে। মেহরুলির যে লোহার পিলার রয়েছে, 11th সেঞ্চুরিতে এটা এখানে একটা শিলালিপি পাওয়া গেছে। এবার বলবে মেহরুলির শিলা এইটা যেটা মানে স্তম্ভটা, সেটা তো আমরা বহুদিন আগে থেকে জানি। কবেকার স্তম্ভ? আচ্ছা কমেন্ট করে জানাও মেহরুলির কে তৈরি করেন। মেহরুলির যে লৌহ স্তম্ভ, মেহরুলি আয়রন পিলার, সেটা কে তৈরি করেন? এটার উপরে 11 শতকের একটা শিলালিপি রয়েছে, সেটা অনঙ্গপাল তোমার নামে একজন তোমার বংশের রুলারের নাম সেখান থেকে পাওয়া যায়। আমি মেহরুলির যে কোশ্চেনটা করলাম একটু পরেই অ্যান্সার দিয়ে দিচ্ছি, কারণ পরের স্লাইডেই সেটা ব্যাপারটা রয়েছে, আমি বলে দিচ্ছি। কিন্তু তোমরা কমেন্ট অবশ্যই করো, দেখবো যে এখানেই পজ করে কমেন্ট করো যে কে এটা তৈরি করেন, কার লেখা এখান থেকে পাওয়া যায় মেহরুলির যে আয়রন পিলার। ওকে, তো অনঙ্গপাল তোমারের নাম পাওয়া যায়। এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে যে অনঙ্গপাল তোমার দিল্লির যে শহরটা সেটা প্রতিষ্ঠা করেন। তো এখান থেকেই আমরা জানতে পারছি দিল্লি শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অনঙ্গপাল তোমার। যদিও দিল্লি সেই সময় নাম ছিল না, দিল্লি কা নাম ছিল। এবং এনার যে উপাধি ছিল সেটা হচ্ছে সামন্ত দেব, ইম্পর্টেন্ট উপাধি। এছাড়াও তিনি লালকোট বলে একটা দুর্গ নির্মাণ করেন। ওকে, সরি, ইনি তৈরি করেননি। লালকোট যে দুর্গটা সেটা অনঙ্গপাল দ্বিতীয় তৈরি করেছিলেন। এই অনঙ্গপাল যিনি দিল্লি শহর প্রতিষ্ঠা করেন, মেহরুলির আয়রন পিলারে যার নাম রয়েছে তিনি হচ্ছেন অনঙ্গপাল প্রথম, আর ইনি হচ্ছেন অনঙ্গপাল দ্বিতীয়, যিনি লালকোট দুর্গ তৈরি করেন। এটা হচ্ছে লালকোট দুর্গের আজকে ভগ্নাবশেষ, পুরোটা আজকে আর অবশিষ্ট নেই। ঠিক আছে, এবং সেকেন্ড যিনি অনঙ্গপাল সেকেন্ড, তিনি অনংতাল নামে একটা ট্যাঙ্ক তৈরি করেন। ঠিক আছে, ট্যাঙ্ক বলতে একটা জলাধার তৈরি করেন। আর একটা বিখ্যাত জলাধার সুরাজকুণ্ড। সুরাজকুণ্ড এটা হরিয়ানার কাছে অবস্থিত, ফরিদাবাদ। এখানে একটা মেলা হয়, সুরাজকুণ্ড ফেয়ার, সুরাজকুণ্ড মেলা হয়, খুব ফেমাস মেলা। তো এই সুরাজকুণ্ড অ্যাকচুয়ালি সুরাজপাল নামে একজন রুলার তৈরি করেছিলেন, যিনিও এই বংশেরই ছিলেন। আর অনঙ্গপাল তোমার এইবার যেটা হচ্ছে মেহরুলির যে লোহার স্তম্ভ, সেটা নিয়ে একটু বলার রয়েছে। অ্যাকচুয়ালি এটা কার, যেটা কোশ্চেনটা করেছিলাম কে তৈরি করেন, এটা হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিতীয়। চন্দ্রগুপ্ত দ্বিতীয় বলতে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, যিনি গুপ্ত বংশের, তার একটা সৃষ্ট জিনিস লোহার যে স্তম্ভটা, সেখানে তার শিলালিপি রয়েছে, তার লিপি রয়েছে। তিনি কি কি অ্যাচিভ করেছেন, রাজা চন্দ্রের নাম আমরা পড়েছি সেগুলো এতে, প্রাচীন ভারতে। রাজা চন্দ্র আর কেউ নয়, তিনি চন্দ্রগুপ্ত দ্বিতীয়ই ছিলেন। তো চন্দ্রগুপ্ত দ্বিতীয়র যে লোহার স্তম্ভটা, সেটা অ্যাকচুয়ালি আজকে যেখানে অবস্থিত দিল্লির মেহরুলিতে কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে এটা রয়েছে, সেখানে ছিল না, সেখানে নিয়ে আসা হয়। কে নিয়ে আসছেন? সেটা নিয়ে আসছেন অনঙ্গপাল তোমার, এবং নিজে নিয়ে আসছেন তার যেখানে চন্দ্রগুপ্তের যে শিলা লিপিটা রয়েছে তার নিচে তিনি নিজের একটা লিপি লেখেন যে দিল্লি শহর আমি প্রতিষ্ঠা করছি, এবং এটা এখানে প্রতিষ্ঠা হলো। তো সেইখান থেকে আমরা এই সমস্ত কিছু জানতে পারি। 400 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল লোহার স্তম্ভটা, যেটা চন্দ্রগুপ্ত দ্বিতীয় তৈরি করেছিলেন। পরবর্তীকালে সেটা মেহরুলিতে কি করা হয়, স্থানান্তরিত করা হয়। তো আজকেও তোমরা যদি দিল্লি ঘুরতে যাও, কুতুব মিনার যখন দেখবে, কুতুব মিনার রয়েছে, তারপরে হচ্ছে তার ফুয়াতুল ইসলাম মসজিদের নাম তোমরা শুনেছো। ফুয়াতুল ইসলাম মসজিদ এই কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যেই অবস্থিত। তার ঠিক পাশেই এই লোহার স্তম্ভটা রয়েছে, কুতুব মিনারের পাশেই। আজও গেলে তোমরা যদি এখানে যাও, সেখানে দেখবে যে সেখানে ইসলামিক স্থাপত্যের যে যেমন নিদর্শন পাওয়া যায়, তেমনি ভাবে হিন্দু যে স্থাপত্য তারও নিদর্শন পাওয়া যায়। দুটোর মিক্সচার অ্যাকচুয়ালি কুয়াতুল ইসলাম, যদিও সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, আজকে খুব একটা ভালো অবস্থায় নেই। বেসিক্যালি এই জায়গাগুলো কুমারদের আন্ডারে তৈরি হয়েছিল, এটাই বলার ছিল। আর এখানে এটাও ছিল, এই লোহার স্তম্ভটা ছিল, সেটা এখানে নিয়ে আসা হয়েছিল। যাই হোক, অনেকটা অন্যদিকে চলে গেছিলাম। সুরাজকুণ্ড যে জলাধার, সেটাও এই সময় তৈরি হয়েছিল। এখানে তোমার বংশের একটা লিস্ট রয়েছে, ইম্পর্টেন্ট কিছু নয়। অনঙ্গপাল হচ্ছেন প্রথম রুলার। যে অনঙ্গপাল দ্বিতীয় সম্পর্কে বলছিলাম, তিনি এখানে রয়েছে। পৃথ্বী রাজা হচ্ছেন এই বংশের লাস্ট রুলার। এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সুরাজকুণ্ড। এই লিস্টটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে একবার পজ করে পড়তে পারো। নেক্সট হচ্ছে গায়েরবাল বংশ। এরা সূর্যবংশীয় ক্ষত্রিয় বলে নিজেদেরকে দাবি করেছিল। প্রায় 100 বছর এরা রাজত্ব করে। কোন জায়গাটাতে দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে ম্যাপ।
এখানে এরা রাজত্ব করছে। আজকের বিহার এবং ইউপির কিছুটা অংশ নিয়ে এরা রাজত্ব করতো। চন্দ্রদেব বলে একজন এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং পাল বংশ যখন দুর্বল হয়ে পড়ে সেই পালদেরকে তিনি বিহার থেকে সরিয়ে দেন। পালরা বাংলা এবং বিহার এবং আসামের কিছুটা জায়গা নিয়ে শাসন করত। তো পালদেরকে বিহার থেকে সরিয়ে দেওয়া হয় এবং বেনারসকে এদের দ্বিতীয় রাজধানী তৈরি করে। তাহলে এদের প্রথম রাজধানী কি ছিল? এদের প্রথম রাজধানী ছিল কনৌজ। ঠিক আছে, কনৌজ যে জায়গাটা, সেটা এদের প্রথম রাজধানী ছিল, বেনারস এদের দ্বিতীয় রাজধানী ছিল। তো যখন ত্রিশক্তি দ্বন্দ্বর কথা আমরা আগের দুটো ক্লাসেও আলোচনা করেছি, এই ক্লাসেও আসছে। ত্রিশক্তি দ্বন্দ্ব যখন শেষের মুখে, সেই সময় তিনটে রাজবংশই দুর্বল হয়ে পড়ে, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। প্রথম কথা, পালদেরকে সরিয়ে দিয়ে তিনি বেনারস জায়গাটা পেয়েছেন, এবং প্রতিহার এবং রাষ্ট্রকূটদের সরিয়ে দিয়ে তিনি দিল্লি যে জায়গাটা, এই চন্দ্রদেব দিল্লি যে জায়গাটা, দিল্লি কা বলে যে সেই পুরো জায়গাটা তিনি দখল করেন, কনৌজ যে জায়গাটা সেটা দখল করেন, দিয়ে ফাইনালি একটা সাম্রাজ্য তৈরি করেন। গোবিন্দচন্দ্র বলে একজন রুলার রাজত্ব করেন, যিনি গজনবীদের পরাজিত করেন। মোহাম্মদ গজনবীকে নয়, পরবর্তীকালের যারা গজনবী বংশের অন্যান্য শাসকরা ছিল তারাও ভারতে আক্রমণ করে। মোহাম্মদ গজনবীর মতো সবাই সফল হতে পারেননি, কিন্তু আক্রমণ হয়েছিল। গজনবীদের পরাজিত করেন এবং উত্তরপ্রদেশ, বিহারের একটা বড় অংশ নিয়ে ইনি শাসন করেন। বিজয় চন্দ্র, যিনি বিজয়পাল বা মল্লদেব নামেও পরিচিত ছিলেন, ইনিও গজনবী আক্রমণ প্রতিহত করেন। জয়চন্দ্র এই বংশের শেষ ইম্পর্টেন্ট রুলার ছিলেন, কারণ এনার সময় দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে। সেটা হচ্ছে লক্ষণ সেনের কাছে ইনি পরাজিত হন। লক্ষণ সেন হচ্ছে সেন বংশের একজন শাসক, জয়চন্দ্র এর কাছে পরাজিত হয়, এবং ফাইনালি জয়চন্দ্রের উপর আক্রমণ করে মোহাম্মদ ঘুরি। একটা যুদ্ধ হয় 1194 খ্রিস্টাব্দে জয়চন্দ্রের সঙ্গে, যেটা হচ্ছে চান্দাওয়ারের যুদ্ধ। এই যুদ্ধে জয়চন্দ্র পরাজিত হন এবং বলা হয় যে তিনি আত্মহত্যা করেন। এই যুদ্ধে পরাজিত হওয়ার পর তিনি গঙ্গায় ডুবে আত্মহত্যা করেন, এবং এখান থেকেই এই বংশের পতন হয়ে যায়। তো এই ছিল আজকের টপিক। এই সমস্ত চ্যাপ্টারের উপর যে কটা এর ওপর হলো রাজপুতদের ওপর, সেটার উপরে লাইভ ক্লাস তোমরা পেয়ে যাবে আনএকাডেমি প্ল্যাটফর্মে। আমি নিচে ডেসক্রিপশনে দুটো লাইভ ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি। রোববার দিন সকাল 9টা এবং রাত্রি 9টা, অর্থাৎ আজকে সকাল 9টা এবং রাত্রি 9টায় ক্লাসগুলো হবে। অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, এখান থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। আর যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে, প্লিজ লাইক এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমরা পিডিএফটা পেতে চাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এখানে তোমরা পেয়ে যাবে। আর কিছু বলার থাকলে তোমরা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারো, আমি সময় রিপ্লাই দিয়ে দেবো। এছাড়াও ফেসবুকে তোমাদের যদি অ্যাকাউন্ট থাকে, ফেসবুকে ফলো করতে পারো, নোটিফিকেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। এরপরের ক্লাসে আমরা ইসলামিক হিস্ট্রির মধ্যে প্রবেশ করব। ইসলাম ধর্মের কিভাবে আবির্ভাব হয়, কিভাবে উত্থান হয়, কিভাবে ইসলাম ধর্মের মানে ইসলামিক রুলার যারা ছিল তারা ভারতে আক্রমণ করে, মোহাম্মদ গজনবী, মোহাম্মদ ঘুরি, তাদের কথা আস্তে আস্তে আমরা পড়তে শুরু করব। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ এই ক্লাসটা দেখার জন্য।